আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে আজকের এই লেকচারটিতে। তো আজকের এই লেকচারে আমরা শিখব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আমাদের এর আগে একটি পর্ব হয়েছে। তো আজকের পর্বটি এটা আমাদের লেকচার 2। তো 1 নম্বর লেকচারে আমরা পড়েছিলাম আর্থপোডা এবং পড়েছিলাম পরিফেরা, আর্থপোডা, পরিফেরা, আর একটা পড়েছিলাম নিডারিয়া। তো 1 নম্বর পর্বে আমরা এই তিনটি পর্বে সম্পর্কে আমরা জেনেছি ইনশাল্লাহ। তো আজকের এই লেকচারটিতে আমরা পরবর্তী তিনটি, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস, নেমাহেলমিনথেস বা নেমাটোডা এবং অ্যানেলিডা, এই তিনটি পর্ব আমরা শিখব এবং জানব। তো আমাদের প্রথমে রয়েছে প্লাটিহেলমিনথেস। তো প্লাটিহেলমিনথেস এই শব্দটিকে দেখো, এই যে প্লাটি বলতে আমরা বুঝি যে চ্যাপ্টা, আর হেলমিনথেস এতটুকুর অংশ। হেলমিনথেস এটার অর্থ হচ্ছে কৃমি। তো তার মানে প্লাটিহেলমিনথেস এই পুরোটুকুর অর্থ হচ্ছে চ্যাপ্টা কৃমি। ঠিক আছে। তো প্লাটিহেলমিনথেস পর্বটি নামটি শুনে যেন আমরা বুঝতে পারি যে এটা আমাদের চ্যাপ্টা কৃমি যারা আছে তাদের নিয়ে আলোচনা হবে এবং তাদের পর্বটি হবে এটা। তো চ্যাপ্টা কৃমি যেমন এগুলো উদাহরণ হচ্ছে আচ্ছা, আমরা একটু বইয়ে চলে যাই, বই থেকে সরাসরি দেখে আসি। দেখো, এই তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টা কৃমির উদাহরণ, সেটা হচ্ছে এই যে একটা কৃমি, এটাকে বলে যকৃৎ কৃমি। এখন যকৃৎ কৃমিটা কি? দেখো, এটা হচ্ছে আমাদের যকৃৎ কৃমি, যেটা কি চ্যাপ্টার মতো না, চ্যাপ্টা, এবং এটা দেখতে অনেকটা পাতার মতো। পাতার কি ধরো প্রস্থ নাই কিন্তু দৈর্ঘ্য আছে, এবং প্রস্থ বলতে পাশ তো আছে কিন্তু একটা পাতা, বুঝতেই পারছো কেমন একটা প্লেন আকৃতি, তাই না? তো এগুলা কিন্তু অনেকটা প্লেন আকৃতি থাকে, হ্যাঁ, প্লেন আকৃতি। তো এটা হচ্ছে টেনিয়া, যেটাকে আমরা বলি ফিতাকৃমি। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে। তো এখন প্লাটিহেলমিনথেসে যেটা বললাম যে প্লাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, এবং হেলমিনথেস এখান থেকে এসেছে আমাদের কৃমি। তার মানে প্লাটিহেলমিনথেস পাইলাম চ্যাপ্টা কৃমি। তো এরা আসলে কেমন বৈশিষ্ট্য হতে পারে এদের বলছে যে 1 নম্বরে এদের দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গ। তো এর মানে কি? এদের দেহটা চ্যাপ্টা, এটা আমরা বুঝতে পারতেছি, এবং উভলিঙ্গ বলতে একটা প্রাণীতে যদি 2টা লিঙ্গ থাকে, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, তাহলে ওই প্রাণীকে আমরা বলতে পারি উভলিঙ্গ। এবং উভলিঙ্গ প্রাণীদের জন্য এদের জনন কাজের জন্য এরা নিজেরাই জনন কাজ সম্পন্ন করতে পারে। এখন জনন কাজটা কি? এটা হচ্ছে যারা বাচ্চা প্রসব করে, যেমন মানুষ কি বাচ্চা প্রসব করে, তো তাদের কি তাদের বিবাহিত করতে হয়, হ্যাঁ, তাদের পুরুষ স্ত্রী 2জন লাগে। তো তাদের ক্ষেত্রে 2জন মানুষ, এবং অন্য প্রাণী যারা আছে ওদের ক্ষেত্রে গরু ছাগল, হ্যাঁ, ওদের ক্ষেত্রে কিন্তু ওদের এক লিঙ্গ থাকে প্রত্যেকের, তো একজন অন্যজনের উপর নির্ভরশীল। কিন্তু এই সব প্রাণীর ক্ষেত্রে তাদের দেহে 2টা লিঙ্গ থাকে, এবং যে কারণে তারা নিজেরাই তাদের জনন কাজ সম্পন্ন করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 2 নম্বর টার্মটা হচ্ছে বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী। এটা বুঝতে হবে ভালো করে। দেখো, পরজীবী বলতে কি বুঝি? প্রথমে হচ্ছে পরজীবী বলতে আমরা কি বুঝি বলো তো? পরজীবী বলতে যারা অন্যের উপর নির্ভর করে, মানে যারা জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে। বুঝতে পারলে কি তোমরা? পরজীবী, দেখো আমি যদি একটু বুঝে দিই, পরজীবী বলতে পর মানে কি অন্য, আর জীবী মানে কি জীবন ধারণ করতে। পরজীবী মানে কি অন্যের উপর যারা জীবন ধারণ করে, তারা হচ্ছে পরজীবী। এখন পরজীবী 2 ধরনের, একটা হচ্ছে অন্তঃপরজীবী আর একটা হচ্ছে বহিঃপরজীবী। তো অন্তঃপরজীবী বলতে কি বোঝায়? অন্ত বলতে যারা অন্য একটা পরজীবীর দেহের ভিতরে অবস্থান করে। যেমন কি বলতে পারো, ধরো আমাদের ক্ষুদ্রান্তে বা বৃহদান্তে অনেকগুলো যেমন ধরো কৃমি। আচ্ছা, যেহেতু এটা কৃমি নিয়ে আমরা আলোচনা করছি প্লাটিহেলমিনথেসে, কৃমিগুলো কোথায় থাকে? মানুষের ভিতরে না, অন্ত্রে না? বলো, মানুষের ভিতরে না, অন্ত্রে থাকে না? তো এরা হচ্ছে অন্ত্রে থাকলো। আবার বহিঃপরজীবী কি এটা? বলো, বহি মানে কি বাহিরে। তো বাহিরে বলতে উকুনের কথা বলি আমি,
তো উকুন উকুন কোথায় থাকে? উকুন কিন্তু আমাদের মাথায় থাকে, তাই না? উকুন কি মাথার চুলে থাকে না? মাথার চুলে। তো মাথার চুলে মানে কি মাথার বাইরের অংশে থাকে, উপরে থাকে। তো সেজন্য এটা হচ্ছে বহিঃপরজীবী। এবং কৃমি যেহেতু আমাদের পেটে থাকে এবং পেটের ভিতরে থাকে, তাই কৃমিকে আমরা বলতে পারি কৃমি একজন অন্তঃপরজীবী। এবং উকুন কি হইতে পারবে? সে বহিঃপরজীবী। তো এরকম অনেক কিছুই রয়েছে যেগুলা যেই প্রাণীগুলা অন্য একটা প্রাণীর দেহের ভিতরে অবস্থান করে বা রক্তে অবস্থান করে তারা হচ্ছে অন্তঃপরজীবী, এবং যারা বাহিরে অবস্থান করে তারা হচ্ছে বহিঃপরজীবী। তো প্লাটি হেলমিনথিসের ক্ষেত্রে এরা হচ্ছে হ্যাঁ, প্লাটি হেলমিনথিসের ক্ষেত্রে হয় কি তারা হচ্ছে দুই জায়গায় অবস্থান করে, ঠিক আছে? প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীরা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী দুটো হিসেবে কাজ করে থাকে, তাই এদেরকে আমরা ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা 3 নম্বরে দেখি, সেটা হচ্ছে দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। তো দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত বলতে কি বোঝাচ্ছে এখানে? আমি যদি একটু পরিষ্কার করি, কিউটিকল কিউটিকল কি? কিউটিকল মানে হচ্ছে দেখো কিউটিকল 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 এক ধরনের মানে পদার্থ যেটা হচ্ছে নরম নরম পদার্থ, নরম পদার্থ, এবং এটাকে একটা আবরণীয় বলা হয়। আবরণী তো কিসের আবরণ? সেটা নরম পদার্থ দিয়ে আবরণ, যেটা ওই পদার্থকে আমরা বলি কিউটিকল। তো এগুলো অনেকটা ধরতে পারো যে মোম জাতীয় বা সফট এরকম। তো প্লাটি হেলমিনথিস পর্বের যেহেতু প্রাণীরা কৃমি, তারা কি কৃমি তো কৃমির দেহ কি অনেক শক্ত না? তো এগুলো নরম না, নরম একদম সফট। তো সেজন্য এদের দেহকে আমরা বলি দেহের আবরণকে বলি কিউটিকল। আমরা সাধারণত আবরণকে দেখি দুই ধরনের আবরণ থাকে, একটা হচ্ছে কিউটিকল এবং অপরটি হচ্ছে কাইটিন সমৃদ্ধ কাইটিন। তো কাইটিন মানে হচ্ছে শক্ত আবরণ, কাইটিন মানে কি শক্ত আবরণ, আর কিউটিকল বলতে নরম আবরণ। তো আমরা কাইটিন পাইছিলাম কোন পর্বের ক্ষেত্রে? এটা পারছিলাম যে আর্থ্রোপোডার ক্ষেত্রে। দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণী যারা, যে বলছিলাম যে আরশোলার কথা। তো আরশোলার আবরণ কি? আরশোলা বলতে বোঝায় যে তেলাপোকা। তো ওদের আবরণ কি অনেকটা শক্ত থাকে না উপরে আবরণটা? তো তাই তাদের আবরণকে বলে আমরা কাইটিন। এবং যেহেতু কৃমির আবরণটা অনেক সফট এবং নরম, তাই এর আবরণ হচ্ছে কিউটিকল। তো তোমরা কাইটিন এবং কিউটিকল এই দুইটার বিষয় একটু ভালো করে মনে রাখিও, বুঝতে পারলা? তো তার মানে আমরা প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীর আবরণটা কেমন? কিউটিকল দ্বারা আবৃত এবং পুরু আবরণ ঠিক আছে, কিউটিকল দ্বারা আবৃত এবং অনেকটা পুরু আবরণ, ঠিক আছে। তো এখন দেখো যে 4 নম্বর বৈশিষ্ট্য, এটা কি? দেহে চূষক ও আংটা থাকে। এদের দেহে চূষক এবং আংটা থাকে। তো এটা আবার কি? দেখো, চূষক আর আংটা। চূষক হচ্ছে এমন একটা পদার্থ, এমন একটা জিনিস যেটা হচ্ছে ওই প্রাণীকে অন্য একটা প্রাণীর উপর জীবন ধারণ করে বা অন্য একটা প্রাণীর আশ্রয়স্থল দখল করে থাকে, কি ধারা আটকে থাকে ওই প্রাণীর সাথে, সেটা হচ্ছে চূষক এবং আংটা ধারা, বুঝতে পারলা? যেমন আমি যদি বলি মানুষের ক্ষুদ্রান্ত আছে এবং বৃহদান্ত্র আছে, তো এগুলা দিয়ে আমাদের কি হয়? পরিপাক হয়। তো পরিপাক বলতে কি? পুষ্টি উপাদানগুলা আমাদের এই ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের ভিতরে পরিপাক হয়। এবং ক্ষুদ্রান্তের উপরে দেখবা অনেক সময় যখন কৃমি হয়, তখন ওরা কি করে? যে ক্ষুদ্রান্তের উপরে আবরণের উপরে থাকে। কেন থাকে? কারণ ক্ষুদ্রান্তের ভিতরে যে পরিপাক হচ্ছে, তার মানে কি ওইখানে পুষ্টি পদার্থ আছে। তো তারা ওইখানে ওই ক্ষুদ্রান্তের উপর থেকে ওইখান থেকে পুষ্টি গ্রহণ করে। তো পুষ্টিটা গ্রহণ করার জন্য ক্ষুদ্রান্তে যে পুষ্টি যাচ্ছে সেটা গ্রহণ করার জন্য সেইখানে তাদেরকে লেগে থাকতে হয়। তো তারা কিভাবে লেগে থাকবে? সেটা হচ্ছে তারা চূষক এবং আংটার মাধ্যমে লেগে থাকে। চূষক হচ্ছে যেটা সেটাকে আবরণ দ্বারা আবৃত করে রাখে, হ্যাঁ, এবং আংটা হচ্ছে ধরো সূক্ষ্ম এবং তীক্ষ্ণ, এটা অনেকটা শক্তর মতো। তো সেটা দিয়ে খাদ্য যখন আমরা গলাধঃকরণ করি, তো তখন কি হয়? এটা অনেকটা নলের ভিতর
বা আমাদের খাদ্যনালীর ভিতর দিয়ে যখন খাদ্যটা যায় তখন কিন্তু একটু ঢেউয়ের জন্ম নেয় এবং ওই স্পিডের কারণে একটা প্রাণী কিন্তু ছিটকে পড়তে পারে এবং সে যেন ওইখানে সুন্দরভাবে স্টেবিলিটিভাবে থাকতে পারে সেজন্য আংটা থাকে। তো আংটা কি করে ওইখানে মানে আটকাতে সাহায্য করে। তো আশা করছি তোমরা চুষক এবং আংটা বিষয়ে বুঝতে পারছো। তো আমাদের এখন বিষয় হচ্ছে আমরা এখন পড়ব চুষক এবং আংটার পরবর্তী জিনিস, যেটা হচ্ছে আমরা আগেও বলেছিলাম যে দেখো এই রেচনাঙ্গ, আমরা রেচনাঙ্গ নিয়ে পড়ব। রেচনাঙ্গ কি আমরা আগের পর্বতে বলেছি, রেচনাঙ্গ হচ্ছে যেই অঙ্গের মাধ্যমে কোনো প্রাণী তার বর্জ্য পদার্থ নিষ্কাশন করে। হ্যাঁ, তো রেচনাঙ্গ, তো এই প্লাটি হেলমিনথেস পর্বের রেচনাঙ্গের নাম হচ্ছে শিখা অঙ্গ। ধরো প্রত্যেকটা প্রাণীর রেচনাঙ্গে আলাদা আলাদা নাম থাকে। যেমন আমরা আর্থ্রোপোডার ক্ষেত্রে তাদের যে রেচনাঙ্গ পাইছিলাম সেটা কি পাইছিলাম, মেলপিজিয়ান নালিকা, মেলপিজিয়ান নালিকা। হ্যাঁ, তো এইখানে প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে রেচনাঙ্গের নাম হচ্ছে শিখা অঙ্গ। ঠিক আছে, ধরো পরীক্ষায় এইভাবে থাকবে, উদ্দীপকে থাকবে, শুধুমাত্র এতটুকু থাকবে যে শিখা অঙ্গ বিদ্যমান, শিখা অঙ্গ থাকে। এখন তোমাকে গ নাম্বার প্রশ্ন বলবে যে পর্বটির বা পর্বটি বা প্রাণীটির আচ্ছা পর্বটির বৈশিষ্ট্য লিখো, বৈশিষ্ট্য লিখো। এখন তুমি কি করবা, দেখো তোমাকে বলবে না যে প্লাটি হেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য লিখো, শুধু বলবে যে একটা পর্ব এবং ওই শুধুমাত্র বলবে যে শিখা অঙ্গ থাকে ওই পর্বের বৈশিষ্ট্য লিখো। তো তোমাকে বুঝতে হবে যে শিখা অঙ্গ থাকে কোন পর্বের প্রাণীর, সেটা হচ্ছে প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী। আর শিখা অঙ্গটা কি সেটাও বুঝতে হবে, সেটা হচ্ছে রেচন অঙ্গ, মানে এই অঙ্গের মাধ্যমে তারা রেচন কার্য সম্পন্ন করে। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। এবং সর্বশেষ রয়েছে কি, পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। এখন দেখো পৌষ্টিকতন্ত্র কি, তারপরে আমরা জানবো অসম্পূর্ণ আর অনুপস্থিতটা কি। দেখো পৌষ্টিকতন্ত্র হচ্ছে যেই তন্ত্রের মাধ্যমে তারা পুষ্টিকে গ্রহণ করে। এটা আচ্ছা দেখো বিষয়টা হলো অনেকটা এরকম, কিন্তু পৌষ্টিকতন্ত্র হচ্ছে ধরো আমরা যখন খাবার খাই, আমরা কি দিয়ে খাবার খাই, মুখ দিয়ে খাবার খাই, এবং এই খাবারটা ধরো আমাদের দেহে প্রয়োজন লাগে পুষ্টি আকারে, এবং পুষ্টির অতিরিক্ত পরিমাণ যেটা, এটা কি বর্জ্যরূপে আমরা মলত্যাগ করি। তো মলত্যাগের জন্য কি একটা মানে জায়গা রয়েছে, হ্যাঁ, তো খাবারের জন্য একটা মুখছিদ্র রয়েছে এবং মলত্যাগের জন্য আমাদের কি একটা ছিদ্র রয়েছে, পায়ু ছিদ্র বলে যেটাকে। তার মানে কি আমাদের দুইটা অংশ থাকে, একটা খাওয়ার জন্য আর একটা মলত্যাগের জন্য। তো যেই প্রাণীদের এরকম দুইটা অংশ থাকে, খাওয়ার এবং মলত্যাগের, তারা হচ্ছে তাদের পৌষ্টিকতন্ত্র হচ্ছে সম্পূর্ণ। তাদের পৌষ্টিকতন্ত্রকে কী বলে, সম্পূর্ণ। এবং যেই পর্বের পৌষ্টিকতন্ত্র শুধুমাত্র ধরো মুখছিদ্র রয়েছে কিন্তু ওদের পায়ু ছিদ্র নাই, বুঝতে পারছো, শুধু মুখছিদ্র রয়েছে, পায়ু ছিদ্র নাই, এবং তাহলে বলবা তাহলে তারা আসলে করে কিভাবে, যে তাদের বর্জ্যগুলো, অতিরিক্ত পরিমাণ বর্জ্য যেটা মল, ওটা ত্যাগ করে কিভাবে, তারা ওইটা মুখ দিয়েই ত্যাগ করে। অর্থাৎ তারা মুখ দিয়ে খায়, তারা মুখে খায় এবং মুখের ছিদ্র দিয়ে খায় এবং মুখের ছিদ্র দিয়ে তারা মলত্যাগের কাজগুলো করে থাকে। তো এই ধরনের প্রাণীদের পৌষ্টিকতন্ত্রকে বলে অসম্পূর্ণ বা অনুপস্থিত। কথা বুঝতে পারছো? এখন যাদের একটা মাত্র এরকম ধরো শুধু মুখছিদ্র রয়েছে, পায়ু ছিদ্র নাই, তাদের ক্ষেত্রে কি বলবো, অসম্পূর্ণ। এখন যার ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্র নেই ওইটা কি অনুপস্থিত না? তো এই প্লাটি হেলমিনথেস পর্বের প্রাণী যাদের এই যে ফিতাকৃমির ক্ষেত্রে অ্যাকচুয়াল মুখছিদ্র থাকে না এবং তাদের পায়ু ছিদ্রও থাকে না, এবং তাহলে বলবা যে তাহলে তারা কিভাবে পুষ্টি গ্রহণ করে? হ্যাঁ, তারা হচ্ছে তাদের দেহের যেই ত্বক রয়েছে, আবরণ, সেই আবরণ থেকে পুষ্টি গ্রহণ করে। হ্যাঁ, মোবাইলটা আনো। ঠিক আছে, আমি আশা করছি হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। পৌষ্টিকতন্ত্র কি
এবং এটা সম্পূর্ণ অসম্পূর্ণ বলতে কি বোঝায় এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এই পর্বের প্রাণীদের যে উদাহরণগুলো রয়েছে যদি আমি সেগুলো বলি, ঠিক আছে, যদি আমি বলি যে উদাহরণগুলো আছে কি, এই যে যকৃৎ কৃমি যেটাকে কি বলতেছে এখানে যকৃৎ কৃমি, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে এটার ফেসিওলা হেপাটিকা, যদিও এখানে সংক্ষিপ্ত লিখছে, হ্যাঁ হেপাটিকা লিখে নাই, শুধু ফেসিওলা লিখছে। এবং ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনিয়া সোলিয়াম। ঠিক আছে, যদি আমি একটু সম্পূর্ণ করে লিখে দিই যে ফেসিওলা হেপাটিকা, এটা হচ্ছে যকৃৎ কৃমি। আর টেনিয়া সোলিয়াম যেটা হচ্ছে আমাদের ফিতা কৃমি। হ্যাঁ ঠিক আছে, তো এইখানে যে নামটা শুধু টেনিয়া, এটা সংক্ষিপ্ত নাম দিছে, তোমরা ছোট মানুষ সেজন্য তোমাদের মুখস্থ করতে অনেকটা সমস্যা হবে, কিন্তু যারা মানে পারবা, যারা সম্ভব তারা পুরোটুকু শিখবা যে ফেসিওলা হেপাটিকা টেনিয়া সোলিয়াম। ঠিক আছে, তো আমরা এখন পরবর্তী পর্বে চলে যাবো ইনশাল্লাহ। দেখো সেটা কি, এটা হচ্ছে নেমাটোড। আমরা এখন আলোচনা করব নেমাটোডা নিয়ে। তো নেমাটোডা কি, দেখো আমাদের নেমাটোডা কি যদি আমি বলি, হ্যাঁ নেমাটোডা, দেখো এই নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা। দেখো একটা নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারি নেমা শব্দের অর্থ সুতা। তার মানে নেমাটোডা পর্বের প্রাণীরা কেমন হবে, সুতার মতো দেখতে হবে, হ্যাঁ সুতার মতো। এবং এই পর্বের প্রাণী যেমন গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি এই পর্বের অন্তর্গত। তোমরা শুধু এতটুকুই জানো, এটা একটু মনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ যে গোলকৃমি কোন কৃমি, এরাও আসলে কৃমি, হ্যাঁ কারণ এটার নাম কি নেমা হেলমিনথেস না, ওই যে বললাম নেমাটোডার আগের নামটা কি বা অনেকে কি নামে ডাকে, দেখো তো নেমা হেলমিনথেস না, দেখো এই যে নেমা হেলমিনথেস। তো নেমা হেলমিনথেস নাম থেকে কি বলতে পারে, যে নেমা বলতে কি পড়লাম, সুতা, আর হেলমিনথেস থাকে না অতিরিক্ত, তো হেলমিনথেস মানে হচ্ছে কৃমি। ঠিক আছে, তাহলে নেমা হেলমিনথেস মানে কি, যেই কৃমি দেখতে সুতার মতো, হ্যাঁ সুতা কৃমি আসে না, তো সুতা কৃমি তো আসলে সুতা কৃমি নাই, এটা হচ্ছে যেই কৃমি দেখতে সুতার মতো, বুঝছ? তো এটা কি, ঠিক আছে, তো এই কৃমিগুলা হচ্ছে, আমি যদি একটু দেখাই পরবর্তীতে, দেখো যেমন এদিকে আসো তো, হ্যাঁ হাবিব ভাই বইটা দিয়ে দাও, ওইখানে বই আছে, হ্যাঁ নিচে। আচ্ছা চল, এখন দেখো আমরা যেহেতু আমরা পড়তেছিলাম কি নেমাটোডা, তো যেহেতু বললাম নেমা অর্থ সুতা এবং টোডা অর্থ নেমা হেলমিনথেস অর্থ হচ্ছে কৃমি, তো এই কৃমিগুলো দেখতে সুতার মতো সেটাও বলছিলাম। এখন দেখো এই তো এইখানে এই যে এটা কি একটি কৃমি এবং এটা কি সুতার মধ্যে পেঁচানো না, লম্বা, হ্যাঁ এবং এটা কি কৃমি, এই তো আর কি। যেমন উদাহরণ কি গোল কৃমি, এটা কি লিখছে এসকারিস, এবং যেটা হচ্ছে চোখের কৃমি, দুইটা কৃমির উদাহরণ দিছে। আমরা এখন বৈশিষ্ট্যগুলো দেখি। এখানে কি বলছে, এখানে বলছে যে দেহ নলাকার ও পুরুত্বক দ্বারা আবৃত। দেখো এদের দেহ কি নলাকার, ঠিক আছে নলের মতো, এবং এদের ত্বকগুলা হয় পুরুত্বক। বলছে যে পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। দেখো এটা কিন্তু বুঝছো তোমরা, পৌষ্টিক নালী সম্পূর্ণ মানে কি, যেই পৌষ্টিক নালীগুলার মুখ আছে এবং পায়ুছিদ্র আছে ওইগুলোই তো বলি আমরা সম্পূর্ণ। যদি শুধু মুখ থাকতো, পায়ুছিদ্র না থাকতো, তাহলে কি বলতাম, অসম্পূর্ণ। আর যদি মুখ বা পায়ুছিদ্র কোনোটাই থাকতো না, তাহলে ওটাকে আমরা কি বলি, পৌষ্টিকতন্ত্র নাই, অ্যাবসেন্ট বা অনুপস্থিত পৌষ্টিকতন্ত্র। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, তো এখন দেখো তাহলে এই পর্বের জন্য এই প্রাণীগুলার মুখও আছে এবং পায়ুছিদ্রও আছে,
তো মুখের মাধ্যমে তারা খাদ্য গ্রহণ করে পায়ুছিদ্রের মাধ্যমে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করে, তাই না? ঠিক আছে। তো এখন দেখো যে শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র। আচ্ছা, শ্বসনতন্ত্রটা কি? যেই তন্ত্রের মাধ্যমে শ্বসন কাজ সম্পন্ন করে, হ্যাঁ, বা যেই সিস্টেম বা যেই তন্ত্র মাধ্যমে শ্বসন কাজটা কি? এই যে আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি, আর এই যে আমরা অক্সিজেন গ্রহণ করি, আমরা কার্বন ডাইঅক্সাইড CO2 এটা কি বর্জন করি। এই যে গ্রহণ বর্জন এইগুলি হচ্ছে শ্বসন, এইগুলা শ্বসন। আর সংবহন তন্ত্রটা কি? যেই তন্ত্রের মাধ্যমে সংবহিত হয় বলতে রক্ত সংবহন হয়। তোমরা পড়ছো না? তোমরা শুনো না কোনো সময় যে রক্ত সংবহন তন্ত্র, পানি সংবহন তন্ত্র? তো রক্ত সংবহন তন্ত্র বলতে শ্বসনতন্ত্র হচ্ছে, সংবহন তন্ত্র হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে রক্ত সংবহন তন্ত্র হয় বা রক্তের মাধ্যমে পুষ্টি উপাদানগুলো সংবহিত হয় পুরা দেহে। আমাদের যে রক্ত কি করে? রক্ত অ্যাকচুয়াল কি করে? আমাদের পুরো দেহে পুষ্টি উপাদান সংবহন করে, মানে কি পৌঁছে দেয়, পুষ্টি উপাদান সংবহন করে বা পৌঁছে দেয়। তো এই পর্বের প্রাণীদের ক্ষেত্রে সংবহন তন্ত্র নাই। তো তাহলে বলবা কি যে স্যার এদের তো সংবহন তন্ত্র নাই, তো তাহলে এদের পুষ্টিগুলা কিভাবে যায়? ধরো এই যখন মুখ দিয়ে খাদ্য গ্রহণ করবে, তার মানে কি পুষ্টি মুখেই আছে, মুখেই থাকবে। কিন্তু শুধু পুষ্টি মুখে থাকলে কি হবে? পুষ্টি তো অ্যাকচুয়াল সারা দেহেই প্রয়োজন, তাই না? তো সারা দেহে আসলে কিভাবে যায়? তার তো সংবহন তন্ত্র নাই। তো তারা কি করে? তাদের দেহের ভিতরে এক ধরনের জেলি থাকে, তরল পদার্থ বা জেলি। তো তরল পদার্থগুলো কি করে? এক জায়গায় থাকে নাকি ওরা ছুটাছুটি করে, চলাচল করে না? হ্যাঁ, তো তাদের ওই চলাচলের মাধ্যমে, তরল পদার্থের মাধ্যমে তাদের পুষ্টি সংবহিত হয়, অর্থাৎ পুষ্টিগুলো সারা দেহে ছড়ায় পড়ে। তো সেজন্য কি তাদের সংবহনতন্ত্রের প্রয়োজন পড়ে না? তো ঠিক আছে, তো সেজন্য তাদের সংবহনতন্ত্র থাকে না এবং তারা তাদের দেহত্বকের মাধ্যমে শ্বসন কাজ সম্পন্ন করে থাকে, সেজন্য তাদের শ্বসনতন্ত্র থাকে না। আচ্ছা, তোমরা কি এগুলো বুঝতে পারতেছো? বলো তো আমার একটু। হ্যাঁ, আমার তো মনে হয় বুঝতে পারতেছো। এত সুন্দর করে আমার মনে হয় না কোথাও তোমরা বুঝতে পারবা, বা কোনো টিচার পড়াবে এত কষ্ট করে ফ্রিতে। হ্যাঁ, তো আমার যেহেতু এই কষ্টগুলা তোমরা দেখতেছ, তো তোমরা চাইলে তোমাদের অন্য যারা বন্ধু আছে তাদেরকেও এই ক্লাসগুলো শেয়ার করতে পারো। কারণ কি, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ ক্লাস। এই ক্লাসগুলো আমরা শুধুমাত্র অন্যের উপকারের নিয়তে আমরা তাদের কাছে শেয়ার করে দেব, পৌঁছায় দেব। ঠিক আছে, তো আমি যেমন তোমাদেরকে মানে পড়াচ্ছি ফ্রিতে, তোমাদেরকে এটা উপকার হচ্ছে না? উপকার হচ্ছে। তো আমি যেহেতু তোমাদের উপকার করছি, তুমিও অন্যের উপকার করো। ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা দেখলাম যে শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র বুঝলাম। আমরা এখন আমরা এখন পর্ব হচ্ছে, দেখো আমরা এখন পরবর্তী বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে সাধারণত এক লিঙ্গ। দেখো এদের ক্ষেত্রে লিঙ্গ একটা থাকে দেহে, উভলিঙ্গ না। এজন্য এরা প্রজননের জন্য অন্য একটা প্রাণীর জন্য উপর নির্ভরশীল থাকে। ঠিক আছে, প্লাটিহেলমিনথের ক্ষেত্রে উভলিঙ্গ ছিল। আচ্ছা, পরে দেখো আরেকটা কথা, দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নেই। তো এর মানে কি? দেখো প্রত্যেকটা প্রাণীর, মানুষের, আমরা হাইড্রা পড়েছিলাম না? তো হাইড্রার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আমি যদি একটু বলি, আমরা তো হাইড্রা পড়েছিলাম, তাই না? হাইড্রা, হ্যাঁ, হাইড্রার ক্ষেত্রে চিত্রটা কেমন ছিল? এই ধরো অনেকটা এরকম। হ্যাঁ, হাইড্রাটা চিত্র অনেকটা এরকম ছিল না? হ্যাঁ, এরকম। তো হাইড্রার এই ভিতরের অংশে এটা কি ফাঁকা জায়গা না? এগুলো ফাঁকা জায়গা না? এই ফাঁকা স্থানগুলো হচ্ছে গহ্বর। ফাঁকা জায়গাগুলোকে আমরা বলতেছি এখানে গহ্বর। তো এই ফাঁকা জায়গায় কি করতো তারা? পরিপাক এবং সংবহনের কাজ করতো, এবং এদের গহ্বরকে আমরা বলতাম কি? সিলেন্টেরন। সিলেন্টেরন। তো এইখানে তার মানে তাদের গহ্বর ছিল, যে ফাঁকা জায়গাটা ছিল, এবং ফাঁকা জায়গাটা আমরা বলতাম গহ্বর, এবং ওই গহ্বরের নাম ছিল সিলেন্টেরন। কেন? কারণ ওই এদের গহ্বরটা একই সাথে পরিপাক এবং সংবহনে অংশগ্রহণ করে। কিন্তু আমাদের নেমাটোডার ক্ষেত্রে দেখো, নেমাটোডার ক্ষেত্রে তারা যেহেতু সুতাকৃমি, এই সূত্রের মধ্যে পেঁচানো, হ্যাঁ, লম্বা, এবং তাদের যদিও আমার চিত্রটা ভালো হইল না, বা হইলই না মোটামুটি বলা চলে। হ্যাঁ,
এটা দেখতে অনেকটা এরকম না? তো এদের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো থাকে, এইখানে কি থাকে? তরল পদার্থে পূর্ণ থাকে না? ওই যে তাদের যে পুষ্টি উপাদান মানে বহন করে নিয়ে যায়, কারা নিয়ে যায়? তারা যে তরল পদার্থ থাকে ভিতরে, ওইগুলাই না? দেখো তো আচ্ছা, এইখানে ছিলাম। তো তাদের যে তরল পদার্থ থাকে ভিতরে, তারা কি পুষ্টি উপাদানগুলো বহন করে নিয়ে যায়, এই জন্য তো তাদের সংবহন তন্ত্র থাকে না, তাই না? হ্যাঁ, তো যেহেতু তাদের পুরোটাই তরল পদার্থটা পূর্ণ থাকে, সেহেতু এর মানে কি তাদের ক্ষেত্রে ফাঁকা স্থান থাকে না। তো যার ফাঁকা স্থান নাই, তাদের তো গহ্বর থাকে না ওইরকম, তাই না? তো অনেক সময় গহ্বর নাও থাকতে পারে, এবং তোমরা বলতে পারো এটা কি, যদি গহ্বর থাকেও মানে কোনোটা, হ্যাঁ, তো সেটাকে বলে কি অনাবৃত। অনাবৃত মানে কি? অনাবৃত গহ্বর, যেই গহ্বরের পর্দা থাকে না, বুঝছো? যেই গহ্বরটা পর্দা থাকে না, প্রত্যেকটা গহ্বর পর্দা দ্বারা মানে ঢাকা থাকে, তো যেই গহ্বরে কোনো পর্দা বা আবরণ থাকে না, তাদেরকে বলে অনাবৃত গহ্বর। এবং প্রকৃত সিলম নেই। তো সিলমটা কি? সিলম দেখো, যদিও সিলমটা তোমাদের এখানে আমি বলবো না সব কিছু, কিন্তু এতটুকু বুঝো যে প্রকৃত সিলম থাকে ওই পরের প্রাণীদের যাদের গহ্বরটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। আমি একটু লিখে দিই যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, পর্দা দিয়ে আবৃত থাকে, বুঝছো? তো যাদের গহ্বরগুলা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, ওই ধরনের সিলমকে আমরা প্রকৃত সিলম বলি, বা ওই প্রকৃত সিলম বলি। আচ্ছা, এর আরও ব্যাখ্যা রয়েছে, ওগুলোতে আমরা না যাই। তো এখানে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যদিও তোমাদের বইয়ে এখানে নাই, কিন্তু একটু শিখে রাখো তোমরা। হ্যাঁ, তোমরা একটু শিখে রাখো। সেটা হচ্ছে কি, দেখো তো আমাদের এই যে প্রাণীটা, এই প্রাণী কি বললাম আমরা? যে নল আকৃতি, তোমাদের বলি যে নল আকার, তাই না? এই যে লম্ব নলাকার এবং পুরুত্বক দ্বারা আবৃত, তাই তো? এদের নলের ভিতরেও এক ধরনের নল থাকে, নলের ভিতরে এক ধরনের নল থাকে। ওই নলটা কি অ্যাকচুয়াল? এই যে একটা নল আকৃতি, তাই না? নলাকার না? এই নলাকারের ভিতরেও একটা নল থাকে। আচ্ছা, মানে বিষয়টা কেমন হয়ে গেল? ওই নলটা কি জানো? ওই নলটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। এখানে পৌষ্টিক নালী কি? পৌষ্টিক নালী। আচ্ছা, পৌষ্টিক নালী কিভাবে নলাকার হইল? দেখো, এখানে আমরা কি বলছি যে পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং মুখ থেকে পায়ু ছিদ্র পর্যন্ত উপস্থিত, তাই না? এই যে এখানে মুখ যদি হয়, পায়ু যদি এইখানে হয়, তো এই যে মাঝখান দিয়ে যেটা আছে না, হ্যাঁ, মাঝখানে যে দাগটা, এটা হচ্ছে আমাদের পৌষ্টিক নালী। তো এই নালীটা দেখতে টিউব আকৃতির মতো বা নলাকার, এই জন্য এটাকে আমরা বলি, এই ধরনের পৌষ্টিক নালীকে আমরা বলি যে এটা নাম দিচ্ছে অ্যাকচুয়াল নলের ভিতর নল। কি? নলের ভিতর নল। কিভাবে? দেখো, এই প্রাণীটা দেখতে তো হচ্ছে নলাকার, তার মধ্যে আবার আরেকটা নলাকারের মতো ভিতর, তাই না? তার মানে কি একটা নলের ভিতর আরেকটা নল না? সেজন্য বলে এটাকে নলের ভিতর নল। আর এটাকে ইংলিশতে বলে যে টিউব উইথিন এ টিউব। টিউব উইথিন টিউব। আচ্ছা, টিউব উইথিন টিউব মানে কি? নলের ভিতর নল। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। দেখো, এটা তোমরা একটু লিখে রাখো। ধরো তোমরা পরীক্ষার হলে যখন বলবা যে স্যার আপনি এতগুলা পড়াচ্ছেন কেন, যে এইগুলো আছে এইগুলা পড়ালেই তো হয়, তাই না? কিন্তু অ্যাকচুয়াল দেখো, তুমি এগুলা পড়তে গেলে না অনেক কিছু তুমি ভুলে যাবা। হ্যাঁ, এবং তুমি যদি এগুলো জানা যাও আগে থেকে বেসিকগুলা, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। যখন তুমি ইন্টারমিডিয়েটে পড়বা, হ্যাঁ, তখন অনেক বড় সিলেবাস, তাই না? তো ওই সিলেবাসগুলো যেন সহজ হয়ে যায়, তখন এগুলোর প্রয়োজন হবে, বুঝছো? এবং এটা মনে থাকলে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই কথাগুলো পরীক্ষার খাতায় লিখলে টিচার তোমাকে এই 4-এর মধ্যে 4ই দিবে, কোনো সময় 1 নাম্বার কাটার চিন্তা করবেন না। এবং যারা তোমরা বৃত্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, বৃত্তি পরীক্ষা, হ্যাঁ, তো বৃত্তি পরীক্ষার জন্য এগুলো পড়তে হবে তোমাদের, পড়লে অনেকটাই ভালো, বুঝছো? কারণ বৃত্তি পরীক্ষা কি অনেকটা কম্পিটিটিভ এক্সাম হয় না? কম্পিটিটিভ এক্সাম। তো সেজন্য
তোমরা জেনে রাখবে এগুলো। তো হোপফুলি তোমরা আজকের এই পর্বটা বুঝছো। যদিও আমাদের আরেকটা পর্ব রয়েছে, সরি মানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এনএলিডা। তো এটা শেষ করে আজকের পর্বটা আমরা এখানে শেষ করে দেবো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। দেখো এনএলিডার ক্ষেত্রে আমরা কি পড়ব, দেখো এনএলিডা শব্দটির এনুলাস শব্দের অর্থ হচ্ছে আংটি। এই এনএলিডা শব্দকে ভাঙে, আচ্ছা এনুলাস আছে এবং এই এনুলাস শব্দের অর্থ হচ্ছে আংটি। তো তার মানে তোমরা বুঝতে পারছো যে এনএলিডা পর্বের প্রাণীগুলা এদের একটা বিষয় আংটির মতন থাকবে, তাই না? তো দেখো এটাকে কি বলে এখানে, এই যে পর্বগুলো যদি আমি দেখাই, প্রাণীগুলা কি ক হচ্ছে কেঁচো এবং খতে রয়েছে যোগ। তো এদের দেখো তো এটা কি দেহ না, এবং এগুলো কি খণ্ডাকার মনে হচ্ছে না, এই যে এদিকে খণ্ডাকার মনে হচ্ছে না। তার মানে কি বলতে পারো, এদের দেহগুলা কি খণ্ডায়িত। আংটি কেমন থাকে, খণ্ডের মতন থাকে অনেকটাই, হ্যাঁ। তো এদের দেহ হচ্ছে খণ্ডায়িত এবং দেহটা কি এই যে লম্বা নলাকার, তাই না? তো দেহ নলাকার ও খণ্ডায়িত, এটা কিন্তু চিত্র দেখে বোঝা যাচ্ছে। এবং 2 নাম্বার দেখো বলছে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। দেখো আমি কিন্তু বলছিলাম যে রেচন অঙ্গ প্রায় প্রত্যেক প্রাণীরই থাকে, কারণ কি যারা দেখো কিছু ব্যতিক্রম ছাড়া সবারই রেচন অঙ্গ থাকে, কারণ কি রেচন অঙ্গটা কি করে, মল থেকে সহায়তা করে, হ্যাঁ। তো এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া, শুধু এতটুকু জানো, হ্যাঁ। আমাদের আর্থ্রোপোডা রেচন অঙ্গ ছিল মেলপিজিয়ান নালিকা এবং প্লাটিহেলমিনথেস। আচ্ছা, পরে আমাদের নেমাটোডা, হ্যাঁ, নেমাটোডা রেচন অঙ্গের নাম কি ছিল আমাদের, নেমাটোডা রেচন অঙ্গের নাম কি ছিল তোমরা বলিও কমেন্টে, হ্যাঁ দেখি তো। আচ্ছা, এদের এখানে রেচন অঙ্গের কথা বলে নাই, হ্যাঁ, নামটা দিয়ে দেয় নাই। আচ্ছা, নাম না দিয়ে থাকলে তোমাদের এখানে শেখার দরকার নেই আপাতত। তো তোমরা এতটুকু জানো যে সেটা হচ্ছে এনএলিডা পূর্ব রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। পরে দেখো যে প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না, সিটা চলাচলে সহায়তা করে। দেখো সিটা কি, এটা তোমাদেরকে বুঝতে হবে। সিটা হচ্ছে চলাচলে সহায়তা করে, একটা কথা বলছে। তার মানে কি এই প্রাণীগুলা যেহেতু ধরো এদের মেরুদণ্ড নাই, তাই না? এই প্রাণীগুলার কি হাড় আছে, হাড় নাই। তো যাদের হাড় নাই তার মানে কি তাদের মেরুদণ্ড নাই, শক্ত না, এরা নরম এবং এরা দেহের উপরে ভর করে চলাচল করে, তাই না? তো তাহলে কি তাদের দেহের সাথে একটা চলার মতো একটা অঙ্গ লাগবে না? তো ওই অঙ্গ, যেই অঙ্গ দিয়ে তারা চলাচল করে সেই অঙ্গকে বলে সিটা। তো সিটা হচ্ছে এক ধরনের চুলের মতো শক্ত এবং ছোট ছোট, যেটা দেহের অন্তঃতলে থাকে, বুঝছ? যেটা দেহের কোথায় থাকে, অন্তঃতল বলতে এই নিচের তল যেটা থাকে, বুঝছ? নিচের তল বরাবর থাকে, যেন সে যখন ভূমিতে বা কোনো প্রাণীর দেহে চলাচল করে এই সিটার মাধ্যমে চলাচল করতে পারে, বুঝলা? এই যে এরকম অনেকটা, তো এই সিটা দিয়ে চলাচল করে। এবং এই সিটাগুলো একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হচ্ছে জোকে থাকে না, জোকে সিটা থাকে না। তো জোক কোনটা, এটা, এই জোকে সিটা থাকে না। আর উদাহরণ হচ্ছে কি জোক আর কেঁচো। তো ঠিক আছে, হোপফুলি তোমরা এগুলা বুঝতে পারছো। তো আশা করছি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যদিও ক্লাসটিতে আমি অনেকটাই বেশি আলোচনা করেছি। তো তোমরা যদি এগুলা বুঝে থাকো তাহলে এগুলার মুখস্থ করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তোমাদের যদি উপকারে আসে তাহলে আমাদের সাথেই থাইকো এবং প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন শেষ করো। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।